হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে সেকেন্ড পার্ট। অ্যাকচুয়ালি প্রথম দিন আমি তোমাদের ক্লাস 5-এর বাংলার একটা পার্ট পড়িয়ে ফেলেছি। সেটা ছিল গল্প বুড়ো, আমাদের সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো, সেটা পড়িয়ে ফেলেছি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে সেকেন্ড যেটা তোমাদের আছে, বুনো হাঁস। বুনো হাঁস লিখেছেন লীলা মজুমদার। তাহলে আজকের ক্লাস হচ্ছে 5-এর বাংলা এবং আজকের চ্যাপ্টার হচ্ছে বুনো হাঁস, লিখেছেন লীলা মজুমদার। গল্পটা শুরু করার আগে তোমাদের যেটা জানা দরকার যে মানে লীলা মজুমদারের সম্পর্কে কিছুটা জানা দরকার। লীলা মজুমদার নামটা হয়তো তোমরা অনেকে শুনেছো, অনেকে শোনোনি। তো তার ব্যাপারে আগে একটু জেনে নিই, তারপরে গল্পটা পড়বো। তো লীলা মজুমদার কে ছিলেন না, 1908 সালে তার জন্ম এবং 2007 সালে তিনি আমাদের ছেড়ে চলে যান। তিনি অনেক বছর, প্রায় 99 বছর, 100 বছর মতো বেঁচে ছিলেন এবং তার এই বৃহৎ জীবনকালে তিনি অনেক কিছু লিখে গেছেন। তো জন্ম কলকাতায়। জ্যাঠামশাই হচ্ছেন বিখ্যাত উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যার টুনটুনির বই। এবং আরেকটু যদি আমি পরবর্তী জেনারেশনে যাই, তোমরা বুঝতে পারবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সন্তান হচ্ছেন আমাদের কবি সুকুমার রায়, যার লেখা আবোল তাবোল বই খুবই বিখ্যাত। এবং তার ছেলে, তিনিও বিখ্যাত, সত্যজিৎ রায়, যিনি অস্কার পেয়েছিলেন ভারতীয় হিসাবে প্রথম। সিনেমা সত্যজিৎ রায়ের ফেলুদা বই তোমরা পড়েছো, সিনেমা দেখেছো অনেক। হ্যাঁ, তো এরকম সত্যজিৎ রায় এবং ফলে সেই পরিবারের সঙ্গে যুক্ত লীলা মজুমদার। লীলা মজুমদারের জ্যাঠামশাই ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাবা বাবা প্রমোদারঞ্জন রায় বনের খবর বইয়ের লেখক। শৈশব কেটেছে শিলংয়ের পাহাড়ে। 1920 সাল থেকে কলকাতায় সারা জীবন সাহিত্য চর্চাই তার সঙ্গী ছিল। প্রথমে ছোটদের বই বদ্রীনাথের বাড়ি। অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে প্রদীপিসির বর্মি বাক্স, হলদে পাখির পালক, টংলিং, তারপরে মাকু। ছোটদের জন্য সন্দেশ পত্রিকায় যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কারে সম্মানিত, যার মধ্যে রয়েছেন রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার। তার লেখা গল্প স্বল্প বই থেকে বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। কয়দিন নেওয়া হয়েছে? গল্প স্বল্প বই থেকে বুনো হাঁস গল্পটি নেওয়া হয়েছে। তাহলে এবার আমরা পাঠ্যের দিকে চলে যাই। বুনো হাঁস লীলা মজুমদারের আমি পড়ছি, পড়ে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো, দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তরের দিকে উড়ে চলেছে। কেউ এত উঁচুতে উঠছে যে কোনো শব্দ নেই, কারো শুধু ডানার শোঁ শোঁ শোনা যাচ্ছে। আবার কেউ বা বলছে গাঁক গাঁক গাঁক। এগুলো হচ্ছে হাঁসের শব্দ, তোমরা জানো। হাঁস যখন উড়ে যায় তখন কিন্তু এরকম। নর্মালি তোমরা ভাবছো হাঁস আবার উড়ে কোথায়? হাঁস তো আমরা দেখেছি জলে সাঁতার কাটছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বুনো হাঁসের কথা, যে হাঁসগুলোর কথা বলা হচ্ছে সেইগুলো কিন্তু ওড়ে, অ্যাকচুয়ালি উড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আর নর্মাল যে তোমরা হাঁস দেখতে পাও তারাও উড়তে পারে না ঠিকই, মানে উড়তে পারে ওই মুরগির মতো আর কি, এক জায়গা থেকে অন্য জায়গায় একটুখানি উড়ে যেতে পারে, এরকম টাইপের। তো এটা বুনো হাঁস, এটা কিন্তু উড়তে পারে। আচ্ছা, ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। তাহলে এই যে হাঁসগুলোর কথা বলা হচ্ছে, এরা নর্মালি শীতের দেশের বাসিন্দা, ঠিক আছে? তো এবার ওরা যেখানে থাকে সেখানে শীতকালে বরফ জমে যায়, কোনো খাবার দাবার কিছু থাকে না। যারা পরিযায়ী পাখি যেমন হয়, যে শীতের দেশে যখন শীত পড়ে, যখন সেখানে বরফ জমে যায়, মানে আমাদের দেশের সাথে তুলনা করলে তোমরা বুঝতে পারবে না। মানে ধরো বিদেশে যে শীতের যে দেশগুলো, যেগুলো মেনলি ঠান্ডা প্রবণ দেশ, যেখানে শীতটা সারা বছরই শীত থাকে, সেখানে গরমকাল মানে হচ্ছে হালকা শীত, আর সেখানে ঠান্ডা মানে হচ্ছে বরফ। তো সেরকমই যে সেখানে যখন শীতকাল হয় তখন বরফ জমে যায়। তো সেই বরফের মধ্যে কি হয় না, এই পাখিগুলো তখন কি করে না, সেখানে খাবার দাবার পায় না, ফলে তারা উড়ে গরম প্রধান দেশগুলোয় আসে। আমাদের মতো দেশে, যেখানে ঠান্ডার সময় মানে বরফ পড়ে না, বরফ পড়ে কিছু কিছু জায়গায়, কিন্তু নর্মালি বেশিরভাগ জায়গায় বরফ পড়ে না, কিন্তু ঠান্ডা থাকে, ফলে এই খাবার দাবারের কোনো অভাব নেই। তো তারা সেখান থেকে উড়ে এখানে আসে, তাদেরকে পরিযায়ী পাখি বলা হয়। তো এরকমই কিছু হাঁস যারা শীতের শেষে আবার নিজের দেশে ফিরে যাচ্ছে, মানে ঠান্ডা এখানে যখন শেষ হয়ে গেছে, এখানে যখন গরম পড়ে যাচ্ছে, তখন তারা আবার নিজের দেশে ফিরে যাচ্ছে, যে ওখানে তখন নর্মাল ওদের জন্য পরিবেশ।
ওদের বেশি গরমও সয় না, আবার বেশি শীতও সয় না, বা বেশি ঠান্ডাতেও থাকতে পারে না, আবার বেশি গরমেও থাকতে পারে না। তাই জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে। কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে। অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের ওপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে। অনেকে ভারতের মাটি পার হয়ে গিয়ে ছোট ছোট দ্বীপে গিয়েও নামে সমুদ্র পেরিয়ে। সেখানে মানুষের বাস নেই, নিরাপদে তাদের শীত কাটে। পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম, আবার আমাদের গরমের সময়ও শীত। ঠিক আছে, অর্থাৎ আচ্ছা, লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটা ঘাঁটি ছিল। তাহলে যে গল্পটা যাকে, যে ন্যারেটার আর কি, যে গল্পটা যাকে, যার মুখ দিয়ে বলানো হচ্ছে, তিনি একজন সেনা জওয়ান। তো আমাদের বড় জওয়ানদের একটা ঘাঁটি ছিল। তখন শীতের শুরু, মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। ঠিক আছে, বাড়ির জন্য ওদের মন কেমন করতো। চিঠিপত্র বিশেষ পৌঁছতো না, শুধু রেডিওতে যেটুকু খবর পেত। আগেকার দিনে তো টেলিফোন ছিল না, ফলে সমস্ত খবরটাই রেডিওতে পেত, বা বাড়িতে চিঠি লিখতে হতো, চিঠি অনেক দিন পরে যেত, আবার তার উত্তর আসতো অনেক পরে। ফলে এতটা অ্যাডভান্স তখন ছিল না যখন এর কথা বলা হচ্ছে, ফলে তখন এই যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু অনেকটাই দুর্বল ছিল। একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো। একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো। তারপর ওরা অবাক হয়ে দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসছে, এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। বরফ পড়তে শুরু করতেই জওয়ানরা গিয়ে আগের হাঁসটা তাঁবুতে নিয়ে এলো। অন্য হাঁসটা প্রথমে তেড়ে এসছিল, তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজে গিয়েও তাঁবুতে ঢুকলো। ভেতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে। তাহলে কেন সে নিচে নেমে গেল? তার ডানায় জখম হয়েছে, তাই বেচারি উঠতে পারছিল না। জওয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল, সেখানে বুনো হাঁসরা রইল। টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেত। ওদের দেখাশোনা করা জওয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। দেখো, এরকম শীতের জায়গায় যে সমস্ত সেনারা থাকে, তাদের নর্মালি যখন আমাদের সীমা, আমাদের যে বর্ডারটাকে তাদের রক্ষা করা তাদের কাজ, কিন্তু তাদের সারাদিন তো এরকম কোনো এক্স্যাক্টলি ধরো সারাদিন যুদ্ধ করতে হচ্ছে বা এরকম নেই। এবার তাদের যাদের যখন অফ ডিউটি, যাদের যখন ডিউটি নেই, হয়তো 24 ঘন্টা কেউ ডিউটি করছে না, হয়তো 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করছে, তারপরে যে রেস্ট টাইমটা, সেই টাইমটা অনেকে কোনো কাজ থাকে না, অনেক সময় একাকিত্ব একটা থাকে, কি করবে এমন একটা সময়, যে সময় কোনো ফোনও নেই, কোনো এন্টারটেনমেন্টের ব্যবস্থাও নেই, যে সে নিজের অফ টাইমে মোবাইল দেখবে। ফলে তার কাছে সেই সময় এই বুনো হাঁসদের দেখাশোনা করাটাই একটা অনেক বড় কাজ বলে মনে হয়। তো তারা তখন কি সেটা দেখাশোনা করাটাই তাদের একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়ালো আর কি। বলছে যে আচ্ছা, তারপরে হাঁসটা ইচ্ছে করলেই উড়ে চলে যেতে পারতো, কিন্তু তার সঙ্গীকে ছেড়ে গেল না। যে হাঁসটা সুস্থ ছিল, সে চাইলেই কিন্তু উড়ে চলে যেতে পারতো, কিন্তু তার যে সঙ্গী, তাকে ছেড়ে কিন্তু সে গেল না। সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল, পুরো শীতকালটাই দুজনে ওখানে থেকে গেল। আস্তে আস্তে হাঁসের ডানা সারলো, তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করত, তাঁবুর ছাদ অব্দি উঠে আবার ধূপ করে পড়ে যেত। এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো, আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল, ন্যাড়া গাছের পাতায় ফুলের কুড়ি ধরলো। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো, এবার দক্ষিণ থেকে উত্তরে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। তাহলে ওদের এখন ঠান্ডা কমে যাচ্ছে, দিয়ে গরম পড়ে যাচ্ছে, তাহলে এবার ওরা নিজেদের দেশে ফিরে যাবে। এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো, আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো, কারণ তাদের সঙ্গীতে দেখতে পাচ্ছে, সে যেতে পারছে না, চঞ্চল তো হয়ে উঠবেই। তারপর একদিন জওয়ানরা সকালের কাজ ছেড়ে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে। জওয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে গেল। দেখো, এই শেষ লাইনটার মাধ্যমে কত কিছু বোঝাতে চাইলেন লেখিকা, যে হাঁসটা একটা গোটা শীতকাল ওখানে কাটালো, তারপর তার যখন সঙ্গীরা যাচ্ছে, সে দেখতে পাচ্ছে নিচ থেকে যে তার সঙ্গীরা চলে যাচ্ছে, কিন্তু সে যেতে পারছে না। তারপর একদিন তার সেই শক্তি এলো, সে উড়ে আবার নিজের দেশে ফিরে গেল। একইভাবে
এই জওয়ানদেরও সারা শীত সারা বছর একটা ডিউটি করে একটা নির্দিষ্ট সময় কিছুদিনের জন্য তারা ছুটি পায়, সেই ছুটিতে তারা বাড়ি যায়, তাদেরও কিন্তু বাড়ির প্রতি টান এলো, তারাও কিন্তু বাড়ি যাওয়া তাদেরও সময় এলো, তারাও এক এক করে কিছুদিনের জন্য বাড়িতে গেল। তাহলে সবাইকেই একদিন বাড়ি ফিরতে হবে, ফিরবে, সবাই বাড়িতে যাবে। সবটাই কিন্তু নির্ভর করছে সময়ের উপর। সময় দিলে সমস্ত কিছু ঠিক হবে এবং একদিন না একদিন পুরো ব্যাপারটাই মানে কন্ট্রোলে চলে আসবে, ঠিক হয়ে যাবে। এটাই কিন্তু লেখিকা এখানে বোঝাতে চেয়েছেন এই গল্পের মাধ্যমে। তো আশা করছি আমি গল্পটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে, বা যদি কোনো কোথাও বুঝতে না পেরে থাকো, তাহলে অবশ্যই আমাকে জানাবে যে এই জিনিসটা বুঝতে পারলাম না। আমি তোমাদের চেষ্টা করব পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেওয়ার। তো চলো, আজকের ক্লাস এখানে শেষ করলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।